নমস্কার সবাইকে, বাংলা এক্সক্লুসিভ চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি মধ্যশিক্ষা পর্ষদ এর অষ্টম শ্রেণীর পাঠ্যের নির্বাচিত এবং সংকলিত বিশ্ববরেণ্য বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা বিরচিত বোঝাপড়া কবিতা থেকে আমরা কবিতাটির গুরুত্বপূর্ণ শব্দগুলির অর্থ জানার পাশাপাশি সমগ্র কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে জেনে নেব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। কবিতাটি আলোচনার পূর্বে নামকরণের আবিধানিক অর্থটি আলোচনা করা যেতে পারে। বোঝাপড়া শব্দটির আবিধানিক অর্থ হল কোনো সমস্যার মীমাংসা বা সমস্যার সমাধান করা বা সমস্যার সঙ্গে মানিয়ে নেওয়া। কিন্তু কবি এখানে কোনো ব্যক্তির সঙ্গে মানিয়ে নিতে বা বোঝাপড়া করতে নির্দেশ বা উপদেশ দেননি। আলোচ্য কবিতায় কবি জীবনের বিভিন্ন পরিস্থিতি বা জটিল পরিস্থিতির সঙ্গে বোঝাপড়া বা মানিয়ে নেওয়ার কথাই বলতে চেয়েছেন। এরপর আমরা চলে যাব সরাসরি কবিতার আলোচনায়, কিন্তু তার আগে অবশ্যই বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কবি বলেছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে ভালো অথবা মন্দ যা কোনো মুহূর্তই আসুক না কেন, নিজের মনকে সেই সমস্ত পরিস্থিতির সঙ্গে সহজেই মানিয়ে নিয়ে সত্যটাকে মেনে নিতে বলেছেন। এরপর কবি বলেছেন, কেউ বা তোমায় ভালোবাসে কেউ পারে না যে, কেউ বা বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে। অর্থাৎ কেউ তোমাকে ভালোবাসবে, কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। কেউ হয়তো তোমার প্রতি অতখানিও সহনশীল বা তোমার প্রতি অতখানিও যত্নশীল হবে না। কেউ বা তোমার প্রতি যত্নশীল হবে। যা কিছুই পরিস্থিতি হোক না কেন, সত্যটাকে সহজেই মেনে নিতে হবে। কবি তারপরে বলেছেন, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। কারণ কবি এর প্রত্যুত্তরে বলেছেন যে কতকটা তাদের স্বভাব, আবার কতকটা তোমারও। অর্থাৎ তুমিও হয়তো কাউকে পছন্দ করো, তোমাকেও কেউ পছন্দ করে, তুমি কাউকে অপছন্দ করো, তোমাকেও কেউ অপছন্দ করে। তাই এই হচ্ছে ভবের গতিক, অর্থাৎ বিশ্ব সংসারের নিয়ম। আর এই নিয়মের গতানুগতিকতায়, নিয়মের বেড়াজালেই সবার তরে নহে সবাই, অর্থাৎ সবার জন্য সবাই নয়, কিন্তু সবাইকে নিয়েই আমাদের এই সমাজবদ্ধভাবে থাকতে হবে। তারপর কবি জানিয়েছেন, তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন বিশ্ব সংসারের নিয়ম অনুসারেই প্রতিটি মানুষ নিজেদের অন্ধ স্বার্থের লোলুপতায় বা লোভের ফলে পরস্পরকে প্রতিটি মুহূর্তে প্রবঞ্চিত করে আসছে বা ঠকিয়ে আসছে, এবং তারই ফলে তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি। তুমি কাউকে ফাঁকি দেবে, তোমাকে কেউ ফাঁকি দেবে, তুমি কারোর ভোগের থেকে কেড়ে নেবে, তোমার ভাগ থেকে কেউ কেড়ে নেবে। এমনিভাবেই প্রতিটি মুহূর্তে যেন বিশ্ব সংসার এগিয়ে চলেছে। তারপরে কবি জানিয়েছেন, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, প্রাচীন আদিম যুগ থেকে এমনিভাবে চলে আসছে বলে কবি জানিয়েছেন। তারপরে বলেছেন, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, জখম মানে আঘাত। অর্থাৎ তোমার এমন কি ভাগ্য যে বিশ্ব সংসারের প্রতিটি মানুষ যখন এই সাধারণ নিয়মের মধ্যে বা বেড়াজালের মধ্যে আবদ্ধ, তুমিও তেমন কোনো ব্যক্তি নও যে এই বেড়াজাল থেকে ঊর্ধ্বে, তাই তোমাকেও এই নিয়মের বেড়াজালে তোমাকেও আবদ্ধ থাকতে হবে।
বা এই নিয়মেই তোমাকেও চলতে হবে। তাই কবি আবার কবিতার ধ্রুবপদের মতো ব্যবহৃত লাইনটি আবার তুলে ধরেছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লও সহজে। অর্থাৎ জীবনে যা কিছু মুহূর্তই আসুক না কেন, ভালো অথবা মন্দ, তাকে সহজে মেনে নিতে যান অনুরোধ করেছেন। এর পরের অংশে কবি বলেছেন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে। অর্থাৎ অনেক ঝঞ্ঝা, ঝঞ্ঝা মানে ঝড়, পরিস্থিতি, খারাপ পরিস্থিতি। তাহলে অনেক খারাপ পরিস্থিতি পেরিয়ে এলে সুখের বন্দরেতে। তুমি যদি সুখের বন্দরেতে অর্থাৎ জীবনের সাফল্যের মুহূর্তের এসে দাঁড়াও, কিন্তু তারপরে অতিরিক্ত আত্মবিশ্বাসে বা অতিরিক্ত আত্মতুষ্টির ফলে কি, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে। তুমি অতিরিক্ত আত্মতুষ্টির ফলে জলের তলে পাহাড়, অর্থাৎ তুমি নিজের ভুল বা ত্রুটিগুলোকে সংশোধন না করেই এগিয়ে যেতে চাও, তাহলে আবার মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। অর্থাৎ আবার তোমাকে ব্যর্থতার মধ্যে হারিয়ে যেতে হবে। তাই তাই নিয়ে কি সেই সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? অর্থাৎ কারুর সঙ্গে তা নিয়ে বিবাদ করার প্রয়োজন নেই। বরং নিজেকে আবার পুনরুজ্জীবিত করে, উৎসাহিত করে, অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়া প্রয়োজন। অর্থাৎ মনে করো কোনো পরীক্ষায় তুমি খারাপ রেজাল্ট করার পর নিজেকে আবার প্রস্তুত করে ভালো রেজাল্ট করলে। কিন্তু তারপরে নিজে অতিরিক্ত আত্মতুষ্টিতে ভোগে পরের পরীক্ষায় তুমি আবার খারাপ রেজাল্ট করেছো। তাহলে এর ফলে অন্যকে দোষ নয়, নিজের ভুলগুলোকে সংশোধন করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই কবি এখানে বলেছেন। এরপর কবি জানিয়েছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। অর্থাৎ জীবনের খারাপ পরিস্থিতিতে বা নিজের ব্যর্থতায় হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে হারিয়ে যাওয়ার থেকে কয়েকটা মুহূর্তের মধ্যে বা কিছু সময়ের মধ্যে নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে আবার এগিয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেখানে হয় জাহাজডুবি। অর্থাৎ কবি বলতে চাইছেন এটা একটা সাধারণ ঘটনা যে জীবনের খারাপ পরিস্থিতি আসবে, কিন্তু যেখানে কেউ সংশয় করে না, অতিরিক্ত আত্মতুষ্টি বা আত্মবিশ্বাসে অন্ধের মতো নাক উঁচু করে এগিয়ে যেতে চায়, সেখানেই হয় জাহাজডুবি। অর্থাৎ সেখানেই ব্যর্থতা তাকে ঘিরে ধরে। তাই প্রতিটি মুহূর্ত সচেতন থেকে আত্মতুষ্টিতে না ভুগে বরং সংযমী হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করা দরকার। সেটা জীবনের যে কোনো পরীক্ষাই হোক না কেন, তাহলেই জীবনে ভালো আসুক কিংবা মন্দ, সাফল্য আসুক কিংবা ব্যর্থতা, আকাঙ্ক্ষিত ফল লাভ করা যাক কিংবা অনাকাঙ্ক্ষিত দুঃখ, কোনো কিছুর মধ্যেই হারিয়ে যাওয়া যাবে না। কোনো কিছুই তোমাকে হারাতে পারবে না, বরং সমস্ত পরিস্থিতিকে হারিয়ে তুমি জয়লাভ করতে পারবে, সমস্ত পরিস্থিতির মধ্যে নিজেকে টিকিয়ে রাখতে পারবে। তাই কবিতায় আবার সেই ধ্রুবপদের মতো লাইনটি ফিরে এসেছে। কবি বলেছেন, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। আবার কবি তারপরের অংশে বলছেন, তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে। অর্থাৎ তোমার মনের মতো প্রতিটি মানুষ নাও হতে পারে, প্রতিটি পরিস্থিতি তুমি যেরকম চাইছো সেরকম নাও হতে পারে, তুমি যেরকম কোশ্চেন চাইছো সেরকম নাও আসতে পারে পরীক্ষায়, কিন্তু তা বলে কি তুমি লিখে আসবে না? তা বলে কি তুমি তোমার মনের মতো মানুষ পাওনি বলে তার সাথে কথা বলবে না? তুমি তোমার পরিস্থিতি, উপযুক্ত পরিস্থিতির মতো কোনো সমস্যা পাচ্ছ না বলে কি তার সমাধান করবে না? বরং সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে সমস্ত নিজের পছন্দের হোক বা অপছন্দের হোক প্রতিটি মানুষের সাথে মিলেমিশে প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের দিয়ে আসতে হবে। তাই তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে,
তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তাই প্রতিটি মানুষ পরস্পরের ঠেলায় কিংবা চাপে কোনো না কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তবে দেখতে গেলে সমাজের নিয়ম অনুসারে, সংসারের নিয়মে প্রতিটি মানুষই রেষারেষি করছে। এই অত্যাধুনিক অতিবৈজ্ঞানিক জীবনযাত্রায় মানব সভ্যতার এই চরম উন্নতির পর্যায়ে এসে এই কম্পিটিশনের যুগে, প্রতিযোগিতার যুগে প্রতিটা মুহূর্তেই যেন একটা দৌড় বা একটা কম্পিটিশন চলছে, প্রতিযোগিতা চলছে। তাই তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, কিন্তু এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসে যদি আমরা বন্ধুভাবে প্রতিটা মানুষের দিকে হাত বাড়িয়ে দিই, তাহলে আমাদের মনের অনেকখানি শান্তি আমরা লাভ করতে পারবো, অনেক সুখ অনুভব করতে পারবো। তারপরে কবি জানিয়েছেন, আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়েই বাঁচাই ভালো। অর্থাৎ এই বিশ্ব সংসারের হাজার প্রতিযোগিতা, হাজার দুঃখ, হতাশা, সমস্ত কিছুর মধ্যেও কয়েক মুহূর্তের সুখ, সাফল্য, কয়েক মুহূর্তের শান্তি, আনন্দ মানুষের জীবনকে আলোকিত করে তুলতে পারে। আমাদের জীবনের সমস্ত ব্যর্থতাকে দূর করে দিতে পারে। সমস্ত অন্ধকারকে আলোয় আলোকিত করে তুলতে পারে। তাই কবি বলেছেন, আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়েই বাঁচাই ভালো। অর্থাৎ যে কোনো মুহূর্তের মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে টিকে থাকা, বেঁচে থাকার মধ্যেই শ্রেষ্ঠত্ব কবি অনুভব করেছেন। কবি তারপরে বলেছেন, যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। অর্থাৎ জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ভালো লাগা বা ভালো মুহূর্তের আকাঙ্ক্ষায়, উচ্চাকাঙ্ক্ষায় আমরা ব্যর্থ হয়ে যখন অশ্রুর সাগর বইয়ে দিই, কিন্তু তার পর মুহূর্তে আমরা অনুভব করি যে বিশ্বভুবন হচ্ছে অনেক বৃহৎ, অনেক বড়। এই তাৎক্ষণিক আপেক্ষিক ছোট্ট ছোট্ট দুঃখ, কষ্ট আমাদের সাময়িক দুঃখ দিলেও জীবনের গতিকে আটকে দিতে পারে না। বিশ্বভুবন প্রতিটি মুহূর্তে গতিশীল এবং গতিময়। প্রতিটি মানুষ তারই ক্ষুদ্র অংশ হিসাবে এগিয়ে চলেছে। কেউ কোনো কিছুর জন্যই আটকে থাকে না বা কেউ ব্যর্থ হয়ে হারিয়ে যায় না। শুধুমাত্র টিকে থাকা নিজের মনকে তার জন্য প্রস্তুত করাটাই অনেক বেশি জরুরি। তাই আবার সেই ধ্রুবপদ লাইনটি ফিরে এসেছে। কবি বলেছেন, মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। এরপরে চলে যাব শেষতম স্তবকের আলোচনায়। কবি এখানে বলেছেন, নিজের ছায়ায় মস্ত হয়ে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। অর্থাৎ তুমি যদি দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে, ব্যর্থ হয়ে, বিফল হয়ে, হতাশায়, উচ্চাকাঙ্ক্ষায় নিজেকে ছায়ার মতো মস্ত করে তোলো, অস্তাচলে বসে বসে, আড়ালে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। নিজের জীবনকে নিজে যদি তুমি অন্ধকারাচ্ছন্ন করে চলো, প্রদীপের পিলসুজের নিচে যেমনভাবে কালি জমে, আমাদের জীবনেও তেমনিভাবে অন্ধকার ছেয়ে যেতে পারে। তাই তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ কীরকমভাবে প্রদীপটি পিলসুজের উপরে রাখা রয়েছে, তেমনিভাবে তার নিচে কালি বা অন্ধকার জমেছে। মানুষের জীবনেও যদি কি না নিজেকে সে তুলে ধরতে না পারে, তবে কি হবে না অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। অর্থাৎ অন্ধকারের মধ্যে, অস্তাচলের মধ্যে ডুবে যেতে পারে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। ভাগ্যের সঙ্গে জীবনের যা কিছু প্রাপ্য তার সঙ্গে তো বিবাদ করে কোনো লাভ নেই। তাই নিজের পায়ে কুড়ুল না মেরে দোহাই তবে এ কার্যটি যত শীঘ্র পারো ছাড়ো। অর্থাৎ নিজের প্রতি আমের প্রতি আফসোস না করে, বরং আফসোস যাতে না করতে হয় তার জন্য আগেভাগে নিজেকে প্রস্তুত করা, নিজের পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা।
নিজের ক্রিকেট জন্য নিজেকে প্রস্তুত করা, যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করার প্রয়োজন রয়েছে। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। অর্থাৎ যদি তুমি দুঃখ পাও তাহলে কিছুক্ষণ তুমি কেঁদে নিতে পারো, যদি তুমি ব্যর্থ হও কিছুক্ষণ নিজের পরিকল্পনাকে আবার নতুনভাবে সাজিয়ে নিতে পারো, কিন্তু নিজের মনের সঙ্গে যদি তুমি বোঝাপড়া না করতে পারো তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবে না। তাই কবি এখানে অনুরোধ করেছেন, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। কবি তারপরে বলেছেন, তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। অর্থাৎ তারপরে তুমি তোমার ব্যর্থতার, হতাশার, বিফলতার, পিছিয়ে পড়ার প্রতিটি মুহূর্তের মধ্যে নিজের অন্ধকার হয়ে যাওয়া, অর্থাৎ ভেঙে চুরে খান খান হয়ে যাওয়া মনকে আবার প্রস্তুত করো। প্রদীপখানি জ্বালিয়ে তোলো, আশার প্রদীপ তুমি তোমার মনের মধ্যে জ্বালিয়ে তোলো। আবার নিজেকে উজ্জীবিত করো, অনুপ্রাণিত করো, মোটিভেট করো। নিজেকে নিজে ইন্সপায়ার করার চেষ্টা করো যে না, ব্যর্থতার মধ্যে সমস্ত কিছু শেষ নয়। ফেলিওর কোনোদিনই জীবনের শেষ নয়, বরং ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। অর্থাৎ ব্যর্থতার মধ্যেই জীবনের সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে। তাই কবি বলছেন, তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই তাহার সঙ্গে কতটুকুন কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। অর্থাৎ কে এগিয়ে গেছে কে পিছিয়ে গেছে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কোন পরিস্থিতিতে আছো তার থেকে নিজেকে উন্নত করো। তুমি যদি পরীক্ষায় 600 নম্বর পেয়েছো, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে পরিবার তার থেকে বেশি নাম্বার পাওয়ার। কে 800 পেয়েছে তার সঙ্গে তোমার কম্পিটিশন নয়। তুমি পেয়েছো 600, তার থেকে তোমাকে বেশি পেতে হবে। তুমি পেয়েছো 400, তার থেকে তোমাকে বেশি পেতে হবে। তুমি পেয়েছো 650, তার থেকে তোমাকে বেশি পেতে হবে। অর্থাৎ তুমি যে পরিস্থিতিতে আছো, তুমি দৌড় কম্পিটিশনে তুমি 11 মিনিটে 100, হয়তো তুমি হয়তো শেষ করেছো 100 মিটার, তুমি হয়তো শেষ করেছো 10 সেকেন্ডে, তাহলে তোমাকে পরের বারে চেষ্টা করতে হবে সেটা তার থেকে কম করার। তুমি যদি সাঁতারে 100 মিটার শেষ করেছো 15 সেকেন্ডে, তাহলে তোমাকে চেষ্টা করবে তার থেকে কম সময়ে শেষ করার। তাহলে সেইভাবেই নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেকে প্রস্তুত করতে হবে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করার। নিজেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। ইংরেজিতে একটি কথা আছে, প্র্যাকটিস ইজ দ্য মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ প্রস্তুতি একটি মানুষকে আরও নিখুঁত করে তোলে। আর তাই কবি বলেছেন, তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। অর্থাৎ কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল তার সাথে তোমার কম্পিটিশন, প্রতিযোগিতা নয়। তুমি কোন পরিস্থিতিতে আছো তার সঙ্গেই তোমার প্রতিযোগিতা, এবং তোমাকে তার থেকে আরও ভালো করার চেষ্টা করতে হবে। তাই আবার কবি বলেছেন, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অর্থাৎ যা কিছু ভালো কিংবা খারাপ মুহূর্ত আসুক না কেন, ভালো বা খারাপ যে কোনো মুহূর্তেই নিজেকে গড়ে তুলতে হবে, নিজেকে আত্মসংযমী হতে হবে, নিজের পরিকল্পনা সঠিক করতে হবে। কিন্তু তবু যদি তুমি ব্যর্থ হও তবু ভেঙে পড়ো না। কারণ কি না, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে সেও, সেটাই হচ্ছে শ্রেয়। তুমি যদি ব্যর্থতার মধ্যে হারিয়ে না গিয়ে নিজেকে কিছুক্ষণের জন্য স্থির করে আবার নিজেকে কি করো, সেই কাজের জন্য আবার নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো। তাই আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই কথাই বা এই বার্তায় দিতে চেয়েছেন যে সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এবং তারই মধ্য দিয়ে আমরা কি সাফল্যে কি ব্যর্থতায় কি ভালো কি মন্দে, কি হাসি কি দুঃখে, কি উত্থানে কি পতনে, কি শুরুতে কি শেষে, কি উত্থানে কি পতনে, কিংবা কি সৃষ্টিতে কি ধ্বংসে, সমস্ত পরিস্থিতির মধ্যেই আমরা ভালো থাকতে পারবো। নিজেকে এমনভাবে আমরা গড়ে তুলতে পারবো যা আমাদের মনকে অনেকখানি এনে দেবে সুখ, অনেকখানি এনে দেবে শান্তি। আর এরই মধ্য দিয়ে কবির কবিতাটি হয়ে উঠবে সার্থক। সমস্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও।
লাইক এবং কমেন্ট